আচ্ছা, আমরা আহ, একটু বিরতির পর আবার শুরু করছি। আমরা একটু ইনিশিয়াল কিছু কথাবার্তা বলেছি, যারা প্রথম সেশনটা মিস করেছেন ওটা একটু দেখে নেবেন। এখন আমরা সরাসরি আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয় সেই ফরম্যাটে চলে যাব। অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে আমরা দেখে কোশ্চেন দেখে কি করে বুঝবো? কোশ্চেন লেখা থাকবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, অথবা হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপর বলা থাকবে গিভ রিজনস বা গিভ ইউর আর্গুমেন্টস, বা এরকম অনেক কিছু বলা থাকবে। ওয়ার্ড লিমিট অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে থাকে না, দুই একটা জায়গায় বলা থাকতে পারে যে রাইট অ্যাটলিস্ট 200 ওয়ার্ডস, 250 ওয়ার্ডস, 300 ওয়ার্ডস। এটা 90% বা 80% ব্যাংকে লেখা থাকবে না। আপনার টাইমটা কিন্তু 15 থেকে 16 মিনিট। ওই 15 থেকে 16 মিনিটের মধ্যে আপনি হয়তো ম্যাক্সিমাম 250 ওয়ার্ডস লিখতে পারবেন, যাদের স্পিড অনেক ভালো। আর যাদের স্পিড অনেক কম তারা হয়তো 200 ওয়ার্ডস এর মধ্যে আমরা আটকে যাব। তাহলে এবার আসি, আমরা ফরম্যাটে চলে যাই, যে আর্গুমেন্টের বেসের ফরম্যাটটা আমরা চলে যাব। যে ইন্ট্রোডাকশনে কি লিখবো, ইন্ট্রোডাক্টরি প্যারাতে। তারপর বডির ফার্স্ট প্যারাতে কি লিখবো, সেকেন্ড প্যারাতে কি লিখবো, কনক্লুশনে কি লিখবো। আসেন, ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে। ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে। তাহলে ইন্ট্রোডাক্টরি প্যারা তে আমরা কি লিখবো? ইন্ট্রোডাক্টরি প্যারা, ইন্ট্রোডাক্টরি প্যারা। এখানে কিন্তু এই কথাটা থাকবে না, এখানে একটা প্যারা থাকবে। ইন্ট্রোডাক্টরি প্যারা, এখানে একটা প্যারা থাকবে। আগে বলেছি যে আমাদের ফোকাস রাইটিং ম্যানুয়াল, এই বইয়ে আমাদের রয়েছে, এটা ফরম্যাটটা হুবহু দেওয়া আছে, আমরা ওইটাই দেখবো। তারপরে লেখার প্র্যাকটিসে চলে যাব। এখানে দেখ পেজ নাম্বার 127, ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টারি বেসিস। শুরু করবেন ইন্ট্রোডাক্টরি প্যারাতে কি লিখবেন, যেমন দেখা আছে দেখেন, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, টপিক সেন্টেন্স। এখানে আমরা লিখবো দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, হোয়েদার অর নট। এখানে টপিক সেন্টেন্স লিখবো আমরা, টপিক সেন্টেন্স। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, টপিকটা এখানে কোশ্চেন থেকে হুবহু নিয়ে আসবো আমরা, কোশ্চেন থেকে এখানে নিয়ে আসবো। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট ইজ এ ডিবেটেবল ওয়ান, দেখেন ইজ এ ডিবেটেবল ওয়ান। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, টপিক সেন্টেন্স, ইজ এ ডিবেটেবল ওয়ান। ওকে, তারপরে দেখেন ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এখানে যা আছে হুবহু আপনি এইভাবেই লিখতে পারবেন। আহ, তারপরে যখন আমরা ভালো পারবো তখন ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে কিছুটা চেঞ্জ করব। যতক্ষণ পর্যন্ত ভালো লিখতে না পারবো ততক্ষণ পর্যন্ত ফরম্যাট অনুযায়ী লিখবেন, তাতে টাইম সেভ হবে প্রচুর। দেখেন ইজ এ ডিবেটেবল ওয়ান, তারপরে লেখা আছে ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, দেখেন ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, ইট ইজ ভেরি usual that, it is very usual that people hold different views. It is very usual that people hold different views. Different views. It is very usual that people hold different views. মানুষ ভিন্ন ভিন্ন মতামত ধারণ করে over a controversial topic. Views over a controversial topic, controversial topic. It is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings, and are inclined to put forward strong feelings and reasonings, strong দেখেন, it is very usual that people hold different views about a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings in favor of their arguments, মানে নিজ নিজ যুক্তির পক্ষে জোরালো নিজ নিজ অবস্থানের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস, আচ্ছা, রিজনিংস ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস, ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস, ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস, in favor of their arguments, arguments। এখন দেখেন
কি হলো, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট টপিক সেন্টেন্স ইজ ডিবেটেবল ওয়ান। এই যে টপিক, যে সেন্টেন্সটা, যে সেন্টেন্সের কথা বলা হয়েছে, যে কোশ্চেনের কথা বলা হয়েছে, এটা একটা বিতর্কিত বিষয়। এটা খুবই স্বাভাবিক যে মানুষ একটি বিতর্কিত বিষয়ের উপর কি করে, ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করে এবং নিজ নিজ যুক্তির পক্ষে জোরালো বা নিজ নিজ অবস্থানের পক্ষে, বিশ্বাসের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপনের জন্য উদগ্রীব থাকে। তারপরে এখন আপনার মতামতটা দিবেন যে ফর সাম স্পেসিফিক রিজনস, আপনি পক্ষে থাকলে লিখবেন মাই ইনক্লিনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। বিপক্ষে থাকলে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লিনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। আমি লিখবো এখানে ফর সাম স্পেসিফিক রিজনস, ফর সাম স্পেসিফিক রিজনস, ফর সাম স্পেসিফিক reasons, my inclination goes, my inclination goes, পক্ষে থাকলে in favor of the statement, goes পক্ষে থাকলে in favor of the statement, বিপক্ষে থাকলে against the statement, goes পক্ষে থাকলে আমরা লিখবো in favor of the statement, in favor of the statement, আর যদি বিপক্ষে থাকেন আপনি লিখবেন goes against the statement, goes against the statement, দুইটা যে কোনো একটা। এখানে আর কি লেখা যাবে যে ফর সাম স্পেসিফিক রিজন যদি পক্ষে থাকি মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। অথবা যে আই ফর সাম স্পেসিফিক রিজনস আই পার্শিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, যদি আংশিক একমত পোষণ করেন আপনি লিখবেন ফর সাম স্পেসিফিক রিজনস আই পার্শিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, বা আই পার্শিয়ালি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এমনটাও লেখা যাবে। তাহলে এটা হুবহু আপনি এইভাবে মেমোরাইজ করে নেবেন। শুধু টপিক সেন্টেন্সটা কোশ্চেন থেকে হুবহু আসবে, এখানে আপনার আর কোনো কাজ নাই। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার পেজের 1/3, এক পেজে 3/1 ভাগ কিন্তু চলে কভার হয়ে যাবে। তাহলে 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এটা ইন্ট্রোডাকশনটা লিখে ফেলতে পারবেন। 1 মিনিট থেকে 60 সেকেন্ড থেকে 70 সেকেন্ডের মধ্যে এটা লিখে ফেলা যাবে। আর যদি চিন্তা করে লিখতে হয়, এটুকু লিখতে কিন্তু আপনার 5 মিনিট সময় চলে যাবে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাক্টরি প্যারা গেল। আপনাদের কোশ্চেন নিব, আমি আস্তে আস্তে একটু আলোচনা করে নিই। তারপর দেখেন ফার্স্ট প্যারাতে কি বলবো, ফার্স্ট প্যারা অফ দ্য বডি, কেউ কিছু বলবেন? স্যার টপিক সেন্টেন্সটা কি স্যার ওইভাবেই লিখবো নাকি এই যেটা না, ওটা বলছেন স্যার? ওটা তো আমি নিয়ে আসবো। আমি তো এখন শুধু ডেমো দেখাচ্ছি, ফরম্যাট দেখাচ্ছি, আমি ফুল প্র্যাকটিস দেখাবো। টপিক সেন্টেন্স এইভাবে লিখবো না আমরা, টপিক সেন্টেন্স আমরা এভাবে লিখবো না। হ্যাঁ, আমরা টপিক সেন্টেন্স কি করব, টপিক সেন্টেন্স আমরা যেটা করব সেটা হলো কোশ্চেন থেকে নিয়ে আসবো আর কি। কোশ্চেন থেকে দ্যাট এর আগ পর্যন্ত এটা নিয়ে আসবো। হ্যাঁ, কোশ্চেন থেকে আচ্ছা আমরা আচ্ছা স্যার। হ্যাঁ নিয়ে আসবো, আর কিছু না। কোশ্চেন থেকে আমরা এখানে নিয়ে আসবো। এখন দেখেন ফার্স্ট পার্ট অফ দ্য বডিতে আমরা যেটা লিখবো, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, আমরা যদি বলি দেখেন দেয়ার আর এ, দেয়ার আর এ good number of reasons, there are a good number of reasons, there are a good number of reasons that can compel one, that can compel one, there are a good number of reasons that can compel one to go, there are a good number of reasons, বেশ কিছু কারণ রয়েছে, that can compel one, যা একজনকে বাধ্য করতে পারে to go, পক্ষে গেলে in favor of the statement। দেখেন one to go in favor of the statement, যে পক্ষে থাকেন লিখবেন in favor of the statement, in favor of the statement, বিপক্ষে থাকলে go against the statement, বলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথমত। এটা বলে আমরা একটা পয়েন্ট লিখবো যে কি কারণে আমি এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, এই পয়েন্টটা দিতে হবে। আমরা পয়েন্ট কিভাবে চিন্তা করতে হয় এটা শিখাবো। তাহলে আমরা প্রথমে পয়েন্ট লিখবো যে ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথমত। তাহলে আমি এটা একটা পয়েন্ট লিখবো যে এই কারণে আমি এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, এবং এই পয়েন্টটাকে সাপোর্ট করে একটা উদাহরণ দিতে হবে। ফর এক্সাম্পল বলে আপনি উদাহরণ দিবেন, ফর এক্সাম্পল বলে আমরা একটা উদাহরণ দিব। এই যে পয়েন্টটা লিখলাম সেই পয়েন্টটাকে সাপোর্ট করে আমরা একটা উদাহরণ দেব। উদাহরণ, এই টপিকগুলা যদি এরকম টপিক হয় যে
যেগুলা ধরেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, যে বিশ্বের যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে বিশ্বের যে কোনো প্রান্তের টপিক আপনি আনতে পারবেন। আর যদি টপিকটা দেখে মনে হয় যে এটা মূলত বাংলাদেশ পার্সপেক্টিভে এসেছে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পল দিবেন। তবে কোশ্চেনগুলো অধিকাংশই থাকে যে গ্লোবাল পার্সপেক্টিভে, মানে গ্লোবাল বিশ্বের যে কোনো উদাহরণ এখানে ফিট করা যায়। 70 to 80% কোশ্চেন ওইটা দেখা যায় যে যেগুলা গ্লোবাল পার্সপেক্টিভের যে কোনো এক্সাম্পল এখানে ফিট করা যাবে। দুই একটা জায়গায় বাংলাদেশ পার্সপেক্টিভ থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষাপটের এক্সাম্পল গুলো আমরা পুট করব। তাহলে আমরা এটা ফার্স্ট এন্ড ফরমাল বলে প্রথম পয়েন্ট লিখবো, ফর এক্সাম্পল বলে আমরা উদাহরণ দিব। তাহলে এটা যদি উদাহরণ না পাই, যদি উদাহরণ না পাই তাহলে ওই পয়েন্টটাকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে একটু বড় করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ফার্স্ট এন্ড ফরমাল, এরপরে বিসাইডস, বিসাইডস বলে আমরা সেকেন্ড পয়েন্ট লিখবো। বিসাইডস বলে আমরা সেকেন্ড পয়েন্ট লিখবো, উদাহরণ দেবো অ্যাজ এন এক্সাম্পল। অ্যাজ অ্যান এক্সাম্পল বলে আমরা এই পয়েন্টের উদাহরণ দিব, শব্দ রিপিটেশন হবে না, শব্দ রিপিটেশন হবে না। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট লিখলাম বিসাইডস বলে, উদাহরণ দিলাম অ্যাজ এন এক্সাম্পল বলে। অর্থাৎ উদাহরণ দেখেন, বিসাইডস বলে আমরা পয়েন্ট লিখলাম, অ্যাজ এন এক্সাম্পল বলে উদাহরণ দিলাম। তারপরে নর্মালি দুইটার বেশি দেওয়া যায় না ব্যাংকে যে সময়, দুইটা দুইটা এখানে দুইটা একটা এরকম লেখা যায়। যদি এরকম হয় যে ধরেন অনেক সময় বাংলাদেশ ব্যাংকে আমরা দেখি, এখন তো 30 মার্কস এখানেও দিয়েছে, যে অনেক সময় যদি মনে হয় যে কোশ্চেনের সংখ্যা কম, আপনি আরেকটু বড় করতে পারবেন, মার্কস 30, সেক্ষেত্রে যদি মনে হয় যে yes আমি আরেকটু বড় করি, তাহলে আরেকটা পয়েন্ট আপনি অ্যাড করতে পারবেন। এটা বলে যে লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এটা আপনি লিখবেন থার্ড পয়েন্ট যদি লিখতে চান, লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না, লাস্ট বাট নট লিস্ট। এটা বলে থার্ড পয়েন্টে লিখবো, উদাহরণ দিব। এখানে আমরা যে টু, ফর এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল। এইভাবে আমরা যদি তিনটাই উদাহরণ পাই, তাহলে আমি এই কথাটা লিখবো। যদি এরকম হয় দুইটা উদাহরণ পেয়েছি আর একটা পাওয়া যাচ্ছে না, তখন এই কথাটা লিখবো না, না লিখে এই পয়েন্টটা আমি এক্সপ্লেইন করতে থাকবো। 3-4 লাইনে এক্সপ্লেইন করে বুঝাবো যে এই কারণে এটা ঘটেছে বা এই কারণে এটা ঘটতে পারে। এইভাবে আমরা ফার্স্ট বডির ফার্স্ট প্যারা শেষ হয়ে যাবে, এভাবে বডির ফার্স্ট প্যারাটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা বডির সেকেন্ড প্যারাতে যাব। এরপরে আসেন আমরা, দেন উই উইল গো ফর দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বডি। এখন আসেন বডির সেকেন্ড প্যারাতে আমরা যদি যাই, সেকেন্ড পার্ট অফ দ্য বডি। দেখেন সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি, বডির আমাদের যে সেকেন্ড পার্টটা রয়েছে সেখানে আমরা শুরুটা করব কিভাবে। সেখানে দেখেন এটা বইয়ের পেজ নাম্বার 127-এই আছে যে দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্ট, যদি আগে পক্ষে বলি তাহলে এখানে বিপক্ষে বলবো। শুরুটা হবে এভাবে, দেয়ার আর হাউএভার, দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্ট, সাম আর্গুমেন্টস, সাম আর্গুমেন্টস, দেয়ার আর হাউএভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট, against the statement, against the statement, against the statement which I am going to discuss now, which I am going to discuss now. There are, however, some arguments against the statement which I am going to discuss now. যে এর বাইরেও বিপক্ষেও কিছু কারণ রয়েছে যেগুলো আমি এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখবে ইনিশিয়ালি, প্রথমত, ইনিশিয়ালি, প্রথমত যে কি কারণে আমি এটা বিপক্ষে যাচ্ছি বা যারা মানুষ বিপক্ষে যাচ্ছে যে সকল পিপল, তাদের যুক্তিটা কি, ইনিশিয়ালি বলে আমরা লিখবো এটা। ইনিশিয়ালি উদাহরণ দিবেন, ওইখানে দিয়েছিলাম ফর এক্সাম্পল, এখানে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, শব্দগুলো চেঞ্জ হবে, রিপিট হবে না। ফর ইনস্ট্যান্স বলে আমি এই পয়েন্টের পক্ষে উদাহরণ দিব, পয়েন্টের পক্ষে উদাহরণ দিব। আরেকটা পয়েন্ট লিখবো এগেইন বলে, এগেইন, এগেইন বলে আমি সেকেন্ড পয়েন্ট লিখবো, বিপক্ষের সেকেন্ড পয়েন্টটা কি সেটা আমি লিখলাম। তারপর উদাহরণ দিব, এখানে অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন উদাহরণস্বরূপ, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন এটা হলো আমার উদাহরণ দিব। দুইটার বেশি লেখা যাবে না, যদি সময় পান আরেকটা পয়েন্ট যদি লিখতে পারেন সেই ক্ষেত্রে আপনি লিখবেন ইন এডিশন, ইন এডিশন,
ইন এডিশন বা মোর ওভারও লেখা যায়, ইন এডিশন বা মোর ওভার দিয়ে সেকেন্ড পয়েন্ট লিখলেন। উদাহরণ দিবেন টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট। দেখেন এখানে টু ইলাস্ট্রেট বলে আমরা উদাহরণ দিব, টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট আমরা বলে এখানে ধরেন উদাহরণ দেব। এইভাবে আমরা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট অফ দ্য বডি কভার করব। এভাবে সেকেন্ড পার্ট অফ দ্য বডিটা আমরা কভার করব। এরপরে কি, এরপরে হলো আমাদের কনক্লুসিভ প্যারা। দেন উইল গো টু কনক্লুসিভ প্যারা। কনক্লুশনে আমরা কি লিখবো সেটা একটু দেখি। কনক্লুসিভ প্যারা, এই কথাটা কিন্তু থাকবে না, এখানে একটা প্যারা হবে শুধু। কনক্লুসিভ প্যারা। আগেই বলেছি যে ইন্ট্রোডাকশনে কিন্তু আপনি আপনার মতামত দিয়ে এসেছেন যে আমি পক্ষে না বিপক্ষে। কনক্লুশনে এসে সেটা আবার রিস্টেট করতে হবে, পুনর্ব্যক্ত করতে হবে যে আমি এই পক্ষে। হ্যাঁ, এখানে আমরা একটা সংক্ষিপ্ত কনক্লুশন দেখাই যেটা 30 সেকেন্ডের মধ্যে আপনি পারবেন। সেটা যদি দেখি, সেটা আমরা বলেছি, দেখেন, in conclusion after analyzing all the points in favor and against the said topic, in conclusion after analyzing, in conclusion after analyzing all the points, all the points in favor and against the said topic, in favor and against the said topic, against the said topic, এই যেটা বর্ণিত যে টপিকের কথা বলা হয়েছে সেটা, I would like to restate my opinion that I would like to মানে পুনর্ব্যক্ত করা এই শব্দটা, restate, restate পুনর্ব্যক্ত। I would like to restate my opinion that I would like to restate my opinion that I am I am, যদি পক্ষের আগে দেখেন তাহলে লিখবেন I am in favor of the statement, in favor of the statement। আর যদি বিপক্ষে থাকেন লিখবেন এখানে against the statement, against the statement। এখন ধরেন এটুকু লেখলেন। এখন আপনার পরীক্ষায় এইটা লেখার জন্য এখন সময় আছে 10 সেকেন্ড। মানে এই লেখার পরে 10 সেকেন্ড, আসলে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাংকের পরীক্ষা কিন্তু এরকমই হবে, 10-15 মিনিটে, 10-20 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কনক্লুশন লিখতে হবে। ওই সময় এত বেশি স্ট্রেস থাকবে যে ব্রেন কিন্তু কাজ করবে না, ক্রিয়েটিভিটি ওই সময় আসবে না। এই জন্য আমরা ফর্মেটে যে লিখবো, যখন আমরা দেখবো যে ইয়েস আমরা অনেক ভালো পারি, তখন অটো আপনার মানে ব্রেন থেকে এর থেকে অ্যাডভান্স ইস্যুগুলো বের হবে, সেটা আস্তে আস্তে চলে আসবে। এখানে লিখবেন যে আরেকটা লাইন, আই থিঙ্ক আমি মনে করি, হোয়াট হোয়াট আই হ্যাভ হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে I think what I have stated in this essay emphasizes my points, emphasizes my points and requires no more discussion. Emphasizes my points and requires no more discussion, and requires no more discussion এবং আর কোনো আলোচনার দরকার নেই। দেখেন, তাহলে ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেড টপিক, আই উড লাইক টু স্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত ব্যক্ত করতে চাই যে আই এম পক্ষে থাকলে ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে আই এম এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। আই থিঙ্ক আমি মনে করি, হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে emphasizes মাই পয়েন্টস অ্যান্ড রিকোয়ার্স নো মোর ডিসকাশন, যে আমি মনে করি আমি এখানে যেটা লিখেছি সেটা আমার পয়েন্টসটাকে জোরালোভাবে উপস্থাপন করে এবং আর কোনো আলোচনার দরকার নেই। তো এখন এই যে ফরম্যাটটা দিলাম, ধরেন এই মানের ফরম্যাট লিখলে আপনি কত পার্সেন্ট পর্যন্ত মার্কস পাবেন? মানে এটা ধরেন ইন্ট্রোডাকশন এটা লিখলেন, কনক্লুশন এটা লিখলেন, ভিতরে ভুল ত্রুটি হয়নি, আপনি 70% পর্যন্ত মার্কস পাবেন। এই ফরম্যাটে লিখলে আপনি 70%-এর বেশি মার্কস পাবেন না।
এখন তাহলে 70%-এর বেশি মার্কস পেতে হলে কি করতে হবে? এই ইন্ট্রোডাকশন কনক্লুশন একটু চেঞ্জ করতে হবে, এখানে নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে। এই জায়গাটাতে আপনি একটু ক্রিয়েটিভিটি শো করে এই 70% আপনি 90% নিয়ে যেতে পারবেন, বা মিনিমাম আর 10%, 80%, এখানে একটু ক্রিয়েটিভিটি শো করতে পারলেই এই 70% আপনার 80%-এ চলে যাবে। তো এই জায়গাটায় আপনাদের কাজ থাকবে যে আমরা এখন আপাতত এইভাবে শিখবো। তো মূল টার্গেট থাকবে এই জায়গায় যেন আরেকটু ইমপ্রুভ করে আমরা 80% মতো মার্কস এনশিওর করতে পারি। ইন্ট্রোডাকশন যা আছে চেঞ্জ করা লাগবে না। কনক্লুশনের জায়গাগুলোতে 1 মিনিটের মধ্যে ইমপ্রুভড কনক্লুশন, ডেভেলপড কনক্লুশন, ফার্টাইল ব্রেইন যেভাবে চিন্তা করে সেই কনক্লুশন লিখতে পারতে হবে। তো এখন এটা সবাই আমরা পারবো না। অনেকে আছে যে ধরেন ব্যাংকের পরীক্ষায় আমাদের অনেকের লেভেল যে এরকম যে আমরা ধরেন 55% বেশি মার্কস পাবো না, তার পক্ষে এই সময়ের মধ্যে চিন্তা করে লেখা সম্ভব না। 55% মার্কস পেয়েও ব্যাংকে চাকরি পাওয়া যায়, অর্থাৎ আপনার 40 পর্যন্ত আসে, কিন্তু সিনিয়র এই অফিসারে আসবে না। এখানে আপনার এই কম্বাইন্ড 8 ব্যাংক সিনিয়র অফিসার তো ধরেন 10,000, আহ, হয়তো যদি টিকায় 1,000 নিবে। এখানে আপনার ধরুন মিনিমাম 55% মার্কস পেতে হবে রিটেনে, হ্যাঁ। মিনিমাম 55%, ধরেন 200 মধ্যে 110, আমরা 110 লাগবে আর কি, হ্যাঁ। 110 ধরেন মিনিমাম লাগবে। 55% ছাড়া এখানে হওয়ার সম্ভাবনা কম, যদি কোশ্চেন অত বেশি হার্ড না হয়। তাহলে এই মানে লিখলে যদি আপনি ক্রিটিক্যাল রাইটিং এ ধরেন 70% মার্কস পান, তাহলে এখানে কিন্তু আর ইমপ্রুভ আপনার না করলেও চলবে। আর 60% তো অনায়াসেই পাবেন এখানে, 70% অনায়াসেই পাবেন, মানে এইভাবে ঠিক মতো লিখে আসতে পারলে। কাজেই যারা মানে অত বেশি টার্গেট না, তারা এটা লিখলেই হবে। আর যাদের আমাদের হলো যে ইয়াস আমরা আরো বেশি অ্যাম্বিশিয়াস, আরো বেশি পারফেক্ট করতে চাই নিজেকে, আরো এক্সিলেন্স অ্যাকোয়ার করতে চাই, তাদের কাজ হবে এই কনক্লুশনের জায়গায় মনোযোগ দেওয়া। এই 30 সেকেন্ডের মধ্যে এখানে একটা ভালো মানের কনক্লুশন আমাদের ইমপ্রুভ করতে হবে। এখন ওইটার জন্য কি করব? ওইটার জন্য আমরা আপাতত আগে আগে ফরম্যাট অনুযায়ী শিখি, তারপরে কি করতে হবে বলবো। তবে আমাদের যে ফোকাস রাইটিং ম্যানুয়াল বই, এখানে যে আমরা এসে গুলো লিখছি, এখানে কিন্তু এই ফরম্যাট অনুযায়ী কিছু আছে, আবার কিছু দেখবেন যে অনেক স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন, স্ট্যান্ডার্ড কনক্লুশন লেখা আছে। তো ওটা দেখে বুঝতে হবে আপনার, আপনি পার্থক্যটা করতে পারবেন, যেটা হুবহু ফরম্যাট অনুযায়ী আসে, এটা তো 70% মার্কস ক্যারি করার মতো। এটা অনেক স্ট্যান্ডার্ড দেখে আপনি বলবেন যেটা অনেক বেশি মার্কস ক্যারি করবে, যেটা হয়তো 90% পর্যন্ত মার্কস ক্যারি করবে। এখন কোশ্চেন হতে পারে যে স্যার এত মার্কস কি আসলে দেয়? এখন দিস ইজ দ্য কোশ্চেন, যে এত মার্কস কি আসলে দিবে? এখানে ধরেন এই যে 30 মার্কস, এই 30-এ কি 30 পাওয়া সম্ভব? সম্ভব? 30 আউট অফ 30 সম্ভব? শিশির দত্ত বলেন তো, 30 আউট অফ 30 সম্ভব? রিপন সরকার, 30 আউট অফ 30 পসিবল? হয়তো না স্যার। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টের কারণে হয়তো না। হয়তো না। আর সুমাইয়া, সম্ভব? না স্যার, আমি টিচার হইলে তো আমিও দিতাম না। আপনি টিচার কেন দিবেন না বলেন তো? এইভাবে সেই আগের তো আর এই বাংলা কবিতার মতো না যে 10 লাইন লিখলাম পুরোপুরি হয়েছে স্যার, এখানে আমাদের কিছু ঘাটতি থাকবেই। আপনার কিছু ঘাটতি থাকবে, আচ্ছা। আপনার তো টিচার হওয়ার যোগ্যতা এখন হয়ে নাই। আচ্ছা, এখানে দেখি মনোজ বিশ্বাস কি করবেন? স্যার 30-এ 30 তো স্যার, ইংলিশে স্যার কি সম্ভব স্যার? এটা তো দেখো ম্যাথমেটিক্স সায়েন্স ছাড়া। আচ্ছা, এখন ধরেন এই যে কোশ্চেনটা, অনেকেই বলে যতই ভালো লেখেন 60% বেশি মার্কস পাবে না, গবেট, দে আর টোটালি গবেট। এখানে এখন দেখেন আইএলস পরীক্ষায় রাইটিং এ 9 হলো ব্র্যান্ড স্কোর, এটা আইএলস। এখানে আপনার 9-এ 9 পায় না? পায়। জি স্যার, পাই। তাহলে এখানে 30-এ 30 কেন পাবে না? 9-এর মধ্যে যদি আপনি 9 ব্র্যান্ডস পান, তাহলে এখানে 30-এ কেন 30 পাবে না? হ্যাঁ, ডেফিনেটলি পসিবল, 30-এ 30ই পসিবল। কিন্তু ওই মানের এক্সপার্টিস লাগবে, এটা সবার লেখা দেখেই বোঝা যাবে যে ফুল মার্কস দিতে হবে, কিন্তু এটা ওই মানের এক্সপার্টিস আপনাদের হবে না। এই জন্য বলছি 30-এ 100% মার্কস। হ্যাঁ, 30-এ 30ই, ওটা তো লেখার মান দেখে বুঝতে হবে যে 30-এ 30ই পাবে। এখন ওইটা নর্মালি যারা আপনাদের এখানে ইংলিশ নিয়ে অত বেশি মানে এক্সপার্টিস নেই, তাদের পক্ষে এটা সম্ভব না আর কি। তো এ কারণে ধরেন এখানে আমরা যেটা যদি 80% ধরি, তাহলে ধরেন 24,
হ্যাঁ, আপনার 30-এ 24। আহ, এবং এটা যদি আপনার দুইটা ফোকাস রেটিং এ আপনি 70% অ্যানসার করতে পারেন, তাহলে তিনটাই দেখেন আপনার 75 হয়ে যাচ্ছে। মানে দুইটা ফোকাস রাইটিং একটা ক্রিটিক্যাল রাইটিং এ দেখেন 75-এর কাছাকাছি মার্কস চলে আসতেছে, তাই না? তার মানে দেখা যাচ্ছে যে আপনার, দেখেন, আর কিন্তু মানে বেশি মার্কস এর প্রয়োজন হচ্ছে না, আর একটা কোশ্চেন আনসার করলেই 100, আপনার 10 যেটা সেটা চলে আসে। যদি আপনি এই লেভেলে অ্যানসার করতে পারেন, যে 70% ধরেন, তিনটা কোশ্চেনই দেখেন আপনার চলে আসতেছে 24। এখন আরো যদি 24 আপনার যুক্ত হয় ধরেন রিডিং প্যাসেজ থেকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে 72, তো আরো 24 যদি যোগ করেন তাহলে প্রায় 100 হয়ে যাচ্ছে চারটা কোশ্চেনের মধ্যে। তার মানে এই যে বিষয়গুলা, আর সাথে যদি আপনি ম্যাথ বাদ দিয়ে দেন, সাধারণ জ্ঞান যদি খালি আনসার করেন, তাও কিন্তু আপনার 110 চলে আসে, 50%-এর যে চাকরি জনদের দরকার, তাই না? তার মানে আপনার সব কোশ্চেন আনসার করতে হবে এরকম না। তো ওই মানে যদি আমরা আনসার করতে পারি, তো এই জন্য যেসব জায়গাগুলোতে 70% মার্কস অনায়াসই পাওয়া যাবে, সেগুলো ওই ভাবে আমাদের আনসার গুলো করতে হবে। আর যেগুলো আমি পারবো না, আপনার পক্ষে তো সব কোশ্চেন কারো পক্ষে সম্ভব না, যেগুলো পারবেন না সেগুলো বাদ, ট্রায়াল এন্ড এরর করার দরকার নাই। যেগুলো পারবেন খুব ভালোভাবে লিখবেন, যেটা পারবেন না ওই সময়টা এখানে নিয়ে যাবেন, তো এটা 70% মার্কস চলে আসবে। 20 মার্কস ছেড়ে দেন, তারপরেও দেখবেন যে আপনার স্কোর 126, 130 চলে আসবে। এই স্ট্র্যাটেজিতে আপনি আগান। এটা সাধারণত আহ, ভালো আমরা যেটা দেখেছি। কারণ আইবি এর কোশ্চেনে যে স্ট্যান্ডার্ড, আইবি এর কোশ্চেনে যদি এখানে হবে না, আইবি এর কোশ্চেনের স্ট্যান্ডার্ডে ধরেন যে ফুল অ্যান্সার করতে পারে, কেউ যদি বলে আমি ফুল অ্যান্সার করেছি, তার জন্য আমরা দুইটা সম্ভাব্য ফলাফল দেখি। এক হলো সে হয় পরীক্ষায় ফার্স্ট হবে, অথবা পরীক্ষায় ফেল করবে। নর্মালি এর বাইরে সাধারণত হওয়ার কথা না যদি বলে ফুল অ্যান্সার। তো এখানেও তাই, কেউ যদি এসে বলে যে ফুল অ্যান্সার করছি, ফুল অ্যান্সার করা কি, যে আপনি আর্গুমেন্টারি এসে লিখছেন ধরেন অর্ধেক পেজ, রিডিং প্যাসেজের তিনটা কোশ্চেন আনসার করছেন থিমেটিক, তারপরে ধরেন আপনি ফোকাস রিডিং লিখছেন 1 পেজ, এইভাবে হিসাব করে ফুল অ্যান্সার করলে কিন্তু হবে না। হ্যাঁ, ফুল অ্যান্সারের মতোই চিন্তা করতে হবে। আচ্ছা, এখন তাহলে এই যে ফরম্যাট বললাম আর্গুমেন্টেটিভ এসে, এই ফরম্যাট অনুযায়ী আমরা সব যত আর্গুমেন্টেটিভ এসে আছে সবগুলো আমরা লিখবো, শিখবো, প্র্যাকটিস করব। তারপরে আমাদের কাজ যে এক্সিলেন্স, সেটা হলো কনক্লুশনে গিয়ে আমরা ক্রিয়েটিভিটিটা শো করব। সেটার জন্য আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে এখানে ক্রিয়েটিভিটিটা শো করা যাবে। আচ্ছা, এই বইটা হাতে পেয়েছেন কে কে বলুন তো, কার কার হাতে বইটা আছে? মনোজ আছে না? সুমাইয়া আছে, আর হ্যাঁ কার স্যার, কার? আমি কিনেছি স্যার। আচ্ছা, আর কার কার কাছে আছে বইটা সাদ্দাম হোসেন কি বই জি স্যার। পেয়েছেন? সাদ্দাম হোসেন বই স্যার পেয়েছেন? আজকে পেয়েছেন, জি আচ্ছা আচ্ছা। স্যার। ওকে ওকে, গুড। ওকে, আচ্ছা। বই মনোজ কেমন লাগছে বলেন তো? স্যার আমি আসলে বই গতদিন কিনেছি তো, এই আর্গুমেন্টের আসলে আমার একটু ঝামেলা মনে হয়েছে, তো আর্গুমেন্টের পার্টটা দেখেছি আর কি। তো স্যার খুব ভালো লাগছে আর্গুমেন্টের পার্টটা আর কি। স্যার আসলে আমি নাম বলতে চাচ্ছি না, মানে আমি আগে একটা রাইটারের বই কিনছিলাম, কিন্তু আসলে মানে বিরক্তি লেগেছে আর কি। মনে হয়েছে যে স্যার ওই যে ইন্টারনেট থেকে বা গুগল থেকে কপি করে দিছে, ভালো লাগেনি পড়তে আসলে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই বইটা দেখছি যে স্যার আসলে ভাষাগুলো স্যার আসলে মানে এই কপি করা না আর কি, মানে পড়তে সহজও মনে হয়েছে, এবং ভাষাগুলো সুন্দর মনে হয়েছে আমার কাছে সুন্দর স্যার। মনে হয়েছে, আচ্ছা, গুড। মানে আমি হ্যাঁ, শুধু আর্গুমেন্টের পার্টটা দেখেছি, আর ওই কmunal হারমোনির ওইটা বাংলা ইংরেজি দুইটাই দেখেছি। তো আসলে এই আর্গুমেন্টটা আমি একটু ভালো করে দেখেছি আর কি। এটা আমার দুর্বলতা আছে স্যার। আচ্ছা তো আচ্ছা, এটা গুড। ভালো লাগছে আর কি, ভালো লেগেছে। ফরম্যাটটা চারটাই দেওয়া আছে। তো আমার একটা সাহস আসছে স্যার, আমি কয়েকটা রিটার্ন দিয়েছি কিন্তু আসলে কোয়ালিফাই করতে পারিনি। এবার হয়তো দেখি স্যার, হুম, চেষ্টা করবো আর এবার কি দেখি অনেক ভালো হবে, আমি বললাম সিস্টেম অনুযায়ী কি। লিখতে হবে। আপনি ধরেন অনেক বিষয় আছে যে আপনি পড়তেছেন কিন্তু না বুঝে পড়তেছেন, না বুঝে কোনো কিছু পড়া যাবে না। আপনার কাজ হলো যে না বুঝে কোনো কিছু পড়া যাবে না, যেটা আপনার কাছে হার্ড মনে হচ্ছে, যেটা আপনি নিতে পারবেন না, সেটা পড়ার দরকার নেই, টোটালি বাদ। স্যার আপনি, আমার একটা সমস্যা আছে স্যার, আমি দুই হ্যাঁ, সময় কমপ্লিট করতে পারি না, মানে লাস্টে দেখা যাচ্ছে যে একটা টোটালি একটা প্রশ্ন আমি অমিট হয়ে যায়, কোনো 30 মার্ক সমস্যা নেই। হোক। আমি তো বললাম যে আপনার ওই যে 180 টার্গেট রাখেন, আপনি 180 টার্গেট, ওইখানে আপনি 70% শুরু করেন। 126 হয়, পরীক্ষায় চাকরি পেতে লাগবে হলো ধরেন আপনার 110, তাই না? এখানে 110 লাগবে চাকরি পেতে। স্যার আহ, আমার একটু ম্যাথে মার্ক এখন কম হয়ে গেছে, তো মানে ম্যাথে যদি বেশি থাকতো আমার একটু সুবিধা হতো, কিন্তু ম্যাথে তো 20-25। হ্যাঁ হ্যাঁ, মানে এই আমি জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আর কি। এই মানে জন্য এখন আমি এই পার্টটা স্ট্রং করেন, এখানে আর কোনো টেনশন নেই। এখানে একটু ভালো করে যেটা বললাম, যেটা লিখবেন বুঝে লিখবেন, যেটা আপনি বুঝতেছেন না ওইটা পড়ারই দরকার নেই, বাদ। তাহলে ওটা আরেকটা জায়গায় দেখতে হবে। যে আমার এই বইতেও মনে হয় যে এই টপিকটা আমার কাছে হার্ড মনে হচ্ছে, তখন আপনি এটা বাদ দিয়ে দেন।
কিন্তু আমি যেটা বিশ্বাস করি, কারণ এটা প্রত্যেকটা ওয়ার্ড আমি নিজে লিখেছি, তা আপনার ওইটা মনে হবে না, আপনাদের যেটা নিতে পারবেন সেটা নিয়েই কিন্তু আমি লিখেছি। কারণ এখানে আমি চাইলে যে ধরেন 90% বা 80% মার্কস ক্যারি করবে এরকম সবগুলো এসে তৈরি করতে পারতাম। কিন্তু এতে যেটা হবে, এতে মাত্র 5% স্টুডেন্ট আসলে বইটা পড়ে বুঝতে পারবে। কারণ আমার তো টার্গেট 5% স্টুডেন্টকে না। ধরেন এখানে আমরা যখন বই লিখি আমি ব্যক্তিগতভাবে, তখন আমি 10% স্টুডেন্টের চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে রাখি, যে 5% ধরেন এর মধ্যে হাইলি ট্যালেন্টেড আর 5% হলো গবেট, এই 10% বাদ। কারণ এরা এমনি চাকরি পাবে, এরা পরিশ্রম করেও চাকরি পাবে না, হ্যাঁ। তাহলে আমার টার্গেট হলো 90%। কারণ এই 5% গভর্নমেন্ট কেন চাকরি পাবে না, কারণ ওদের আসলে বোঝেই না যে আসলে ইংরেজি কি লাগবে, রিটেন ইংলিশ বলতে কি বোঝায়, সে সেন্টেন্সই পারে না। ছোট ছোট সেন্টেন্সই পারে না, তার তো মানে সেন্টেন্স না হলে তার রিটেনে কিছু করার নাই তার। তো এখন সে সেন্টেন্স লিখতে পারে না কিছুই, সে হলো গভর্নমেন্ট, এটা হবে না। আর 5% এরা হলো যে একবার পড়ি সব মনে রাখতে পারে, এরা এমনি চাকরি পাবে। তাহলে এই 90%-এর জন্য আমরা চিন্তা করি যে ইয়াস, এটা যেন পড়া যায়, বোঝা যায়, বুঝি। তো ওইটা ওইভাবে করা। এর মধ্যে আবার কিছু টপিক থাকে যেগুলা একটু অনেক ভালো মানের, যেটা যারা একটু ভালো মার্কস এনশিওর করার চেষ্টা করে তাদের জন্য এইভাবে মূলত বইগুলা তৈরি করা হয়। এই জন্য আপনাদের বইগুলো পড়ে অনেক ভালো লাগবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং মনে হবে যে ইয়েস, একবার দুইবার পরেই আপনি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন। কাজে নিয়ে যাওয়ার মতো করে পড়তে হবে, যাতে করে ম্যাক্সিমাম বেনিফিটটা আমরা এনশিওর করতে পারি। খুব বেশি পড়া যায় ফরম্যাট অনুযায়ী, আপনি দুইটা ফরম্যাট মেমোরাইজ করে 5টা থেকে 10টা প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে এমন ওইটাই ওই ফর্মুলাতে লিখে আসেন, 70% মার্কস পাবেন। এই পার্টটার ক্ষেত্রে বলছি, এটার ক্ষেত্রে এরকম হবে। কিন্তু ফোকাস ট্রেনিং একটু বেশি পড়তে হবে। কিন্তু আর্গুমেন্টারি বেসে হলো সবচেয়ে সহজ একটি পার্ট, এবং সবচেয়ে বেশি মার্কস ক্যারি করা একটা জায়গা। ম্যাথমেটিক্স এর মতো এখানে মার্কস, এখানে ম্যাথমেটিক্স এর মতো মার্কস একটা জায়গায় সম্ভবত আছে। আর রিডিং প্যাসেজে হয়, রিডিং প্যাসেজ না হলে কোনো কোশ্চেনে জিরো পাওয়া যায়, আবার কোনো কোশ্চেনে ফুল মার্কস ক্যারি করে। ওটাও অনেকটা ম্যাথমেটিক্স এর মতো মার্কস। আর ফোকাস রাইটিং এর ক্ষেত্রে ওটা বেশি মার্কস পেতে হলে কোটেশন ইউজ করতে হয়, ভালো মানের ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখতে পারতে হয়, সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা আজকে তো শুরু হলো। তাহলে যারা বই পাননি, তারা যাদেরকে বই পাঠিয়েছি তারা বই 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরের ক্লাস তো আমাদের হলো বুধবার, তার আগে আপনারা সবাই বই পেয়ে যাবেন আশা করি। আপনারা যারা বই পেয়েছেন শুধু ফরম্যাটটা একটু দেখবেন যে আমি কি বলেছি। বইতে এই একটাই ফরম্যাট, শুধু কাজ আগামী ক্লাসের জন্য। ফরম্যাট অর্থাৎ আর্গুমেন্টারি এসের ফরম্যাটটা কিভাবে লিখতে হয়, এটা মেমোরাইজ করে ফেলতে হবে। এটা মেমোরাইজ করে ফেলবেন। এখানে আপনার 150 শব্দ আছে যে ফরম্যাট দেখালাম, তার মানে যদি 200 শব্দ লেখেন আর 50টা ওয়ার্ড লিখতে হবে। 50টা ওয়ার্ড মানে 4-5টা এক্সাম্পল দিলেই কিন্তু 50টা ওয়ার্ড হয়ে যায়। তাহলে খুব সহজ একটা বিষয়। ফরম্যাটে যদি 150 ওয়ার্ড থাকে, তাহলে আর আরো যদি আপনি 250 ওয়ার্ড লিখতে চান, তাহলে আর 100 ওয়ার্ডের বিষয়। খুব সহজ একটা বিষয়, হ্যাঁ। এই জন্য আপনার ফরম্যাটটা একটু মেমোরাইজ করে নেন। আগামী ক্লাসে আমরা একদম ফরম্যাট ধরে ফুল একটা আর্গুমেন্ট রয়েছে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো যে আপনাকে কিভাবে লিখতে হবে, কিভাবে এক্সাম্পলটা পুট করতে হবে, এক্সাম্পল না পেলে কিভাবে অ্যানালাইসিস বা রিজনিংটা দিতে হবে। ওই বিষয়গুলো আগামী ক্লাসে দেখাবো। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা কোশ্চেন নিব। যেহেতু আজকে শুরু, আজকে ওইভাবে অত বেশি স্ট্রেস নিচ্ছি না আর কি। বলেন, কারো কোনো কোয়েরি থাকলে বলেন। আর যন্ত্রপাতি থাকতে হবে, যুদ্ধে এটা যুদ্ধ আপনার জন্য, হ্যাঁ। মাঠে যখন নামবেন অবশ্যই অস্ত্রপাতি থাকতে হবে। হ্যাঁ, অস্ত্রপাতি না থাকলে আপনি আগাতে পারবেন না। এখন অনেকেই চিন্তা করে যে ধরেন 300 টাকায় ফুল কোর্স। আমরা তো অনেক মানে এই একটা কোর্সই আমরা এত কম টাকায় দিয়েছি সম্ভবত। আমি কোনো কোর্সই কম টাকায় দিই না। 2000 টাকার নিচে আমি কোনো কোর্সই অফার করি না। এই একটা কোর্সই দিয়েছি যে 1000 টাকা, 1050 টাকা, এবং সাথে 2টা বই। উদ্দেশ্য হলো যে আসলে একটা বড় একটা সংখ্যক স্টুডেন্টকে যেন আমরা এবার সার্ভ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আর কি। তো যেটা আর বই তো অনেকেই কিনতে চায় না। তো এই পারপাসে অনেকেই বই কিনবে, এবং যারা বই কিনছে সবাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে yes, মানে খুব পজিটিভ অ্যাপ্রোচ আমরা পেয়েছি ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশন বই সম্পর্কে। তো এখন বলেন, আপনাদের এই পর্যন্ত কোনো কোয়েরি আছে কিনা আজকে? এই যে একটু আলোচনা হলো আমাদের, এই আলোচনার মধ্যে কারো কোনো কোয়েরি আছে? না, তাহলে আমরা পড়লেই কোয়েরি তৈরি হবে। আমরা যখন পড়বো আগামী ক্লাসে অনেক কোয়েরি আসবে। আগামী ক্লাসে তাহলে কোয়েরি নিব আপনাদের। তাহলে আজকের মতো শেষ। এই ক্লাসটা আপনাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে রেকর্ড রাতে দিয়ে দিব, আপনারা ওইখানেও দেখতে পারবেন। যারা পরে যুক্ত হয়েছেন তারা ওইখানে রেকর্ডটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, স্যার, বলেন। হ্যাঁ, আমাদের বাসায় কোনো অ্যাসাইনমেন্ট থাকবে কিনা?
এই ফরম্যাটটা মুখস্থ করতে বলছি। যে ফরম্যাটটা দিলাম এটা শুধু মুখস্থ করবেন, একটাই ফরম্যাট মানে কাজ, শুধু এই ফরম্যাটটা মেমোরাইজ করেন, আর কোনো কাজ নেই আগামী ক্লাসের জন্য। তারপরে ক্লাস আমাদের কাজ বাড়বে। আজকে শুধু এই ফরম্যাটটাই মেমোরাইজ করে নেব। হ্যাঁ, সাদ্দামের সাউন্ড সিস্টেমটা একটু পর, ওকে। আচ্ছা, ফিরোজ হোসাইন তো একটু দেরিতে বোধহয় যুক্ত হয়েছেন, আপনি কি বুঝতে পেরেছেন? ফিরোজ হাজারি, আপনি কি পুরা ক্লাস পেয়েছেন? না বোধহয় না। হাজারি, আপনি কি পুরা ক্লাস পেয়েছেন? না, আপনার অডিবল না, শুনতে পাচ্ছি না। ওকে, শেষ তাহলে আজকে। স্যার, হ্যাঁ, আমরা ক্লাসটা কখন কখন পাবো স্যার, রেকর্ডেড ক্লাস? এই আধা ঘন্টা পরেই পাবেন। জি স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ।